নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে 6টা মানে জেলা থেকে সরাসরি। শুরুতে নজর রাখতেই হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী নিজেকে অস্থায়ী সভাপতি দাবি করলেন, কিন্তু কেন করলেন? তাহলে কি এই পদে আর তিনি থাকতে চাইছেন না? এই নিয়ে কিন্তু নানা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। একেবারে তুঙ্গে জল্পনা। আগে শোনাই কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। আমি একদম কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি। এবার করবেন তখন দেখতে পাবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। মল্লিকার্জুন খাড়গে স্যার যেদিন থেকে সভাপতি হয়েছে সেদিন থেকে সারা ভারতবর্ষের সব রাজ্যের সব সভাপতি অস্থায়ী হয়ে গেছে। আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, রিঅ্যাপয়েন্টমেন্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন দেখতে হবে কে থাকছে না থাকছে। আর এই নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। কেন অস্থায়ী সভাপতি এই শব্দ উচ্চারণ করলেন অধীর রঞ্জন চৌধুরী? উজ্জ্বল রয়েছেন আমাদের সঙ্গে, উজ্জ্বলের কাছ থেকে জানবো। উজ্জ্বল, সেই মুহূর্তে তুমি সেখানে ছিলে, অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি কি বললেন? কেন তিনি কি আর থাকতে চাইছেন না পদে? দেখো, প্রথমে তোমাকে বলে রাখি যে এই বক্তব্যের পেছনে যেটা বিষয়টা রয়েছে যে অধীর রঞ্জন চৌধুরী নয়, ভারতের যতগুলো প্রদেশ আছে প্রত্যেক সভাপতি কিন্তু এখন অস্থায়ী। তার কেন অস্থায়ী? তার কারণ মল্লিকার্জুন খাড়গে সভাপতি হওয়ার পর থেকে যে কংগ্রেসের নিয়ম অনুযায়ী নতুন করে বডি তৈরি করতে হয়, নতুন করে কমিটি তৈরি করতে হয়, নতুন করে সভাপতি নিয়োগ করতে হয়। কিন্তু যেহেতু তখন নির্বাচন সময় ছিল, তখন সেই অস্থায়ী সভাপতিরাই কিন্তু এই নির্বাচনের কাজটি সম্পন্ন করেছে। এই যে পরবর্তী অর্থাৎ নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর আবারও নতুন করে কমিটি তৈরি করতে হবে। সেক্ষেত্রে যারা সভাপতি রয়েছে তাদেরকে পুনর্বহাল করা হতে পারে অথবা নতুন কোনো সভাপতি নিয়োগ করা হতে পারে, এটা নিয়ম। সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী টেকনিক্যালি সঠিক কথা বলেছেন এবং ভারতবর্ষের বাদবাকি যতগুলো প্রদেশ রয়েছে সেই প্রদেশ সভাপতির মতন অধীর চৌধুরীও কিন্তু একজন অস্থায়ী সভাপতি। এবারে জল্পনা উঠছে কেন? রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে এর পিছনে কতগুলো কারণ রয়েছে। এক, যে পশ্চিমবঙ্গে সব থেকে খারাপ ফলাফল হয়েছে কংগ্রেসের, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজেও পরাজিত হয়েছেন এবং একটি মাত্র সাংসদ এখান থেকে জিতেছেন। তো এত খারাপ ফলাফলের পর হাইকমান্ড এখানে নতুন কাউকে নিয়ে আসতে পারে, অথবা যদি অধীর রঞ্জন চৌধুরীর উপর ভরসা করতে পারেন সেটা সময়ের সাপেক্ষা, কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন সেখানে নতুন সভাপতিকে নিয়োগ করা হতে পারে। দ্বিতীয়ত, যে যখন নির্বাচন চলছিল, নির্বাচনের আগে পর্যন্ত বেশ কিছু বক্তব্য, অর্থাৎ যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটে যে বিষয়গুলো রয়েছে, তাদের যে বক্তব্য রয়েছে, যে পার্টি লাইন রয়েছে, যে ভারসাম্য রয়েছে এবং তাতে যে সুর বেঁধে দেওয়া হচ্ছিল হাইকমান্ডের তরফ থেকে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু সেই সুরের সঙ্গে তাল মিলছিল না। বিভিন্ন সময় কিন্তু এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী তাদের বক্তব্য ছিল। একটা সময় যে মল্লিকার্জুন খাড়গে সেটা নিয়েও কিন্তু কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। এতেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন যে হয়তো যে এই ধরনের ঘটনা ঘটছে তাতে হয়তো অধীর রঞ্জন চৌধুরীর থেকে হয়তো অন্য কাউকে সেই জায়গাটা দিতে পারে কংগ্রেস। ফলত এই দুটো জায়গাতে কিন্তু বিষয়টি রয়েছে, অর্থাৎ যে রাজনৈতিক মহলের যে জল্পনা, সেই জল্পনাও যেমন একদিকে সঠিক, ঠিক একই রকমভাবে অধীর রঞ্জন চৌধুরী তার যে বক্তব্য সেটাও কিন্তু টেকনিক্যালি ঠিক। এই দুইয়ের মাঝখানে বিষয়টি রয়েছে। তারই মধ্যে কিন্তু যে আলোচনা চলছে, প্রদেশ কংগ্রেসের আজকে বৈঠক ছিল, সেই বৈঠকেও কিন্তু বিস্তারিত এই বিষয়ে আলোচনা হয়েছে এবং স্থায়ী কোনো সভাপতি দ্রুত নিয়োগ করা হোক। তার কারণ এখানটায় অবশ্যই ভবিষ্যতে নজর থাকবে। নেপাল মাহাতো তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। এইটা হচ্ছে একটা টেকনিক্যাল ব্যাপার, কারণ আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের যিনি সভাপতি খাড়গেজি নির্বাচিত হওয়ার পর পরবর্তীকালে তার রিসাবলিং করার কথা ছিল। অনেক স্টেটকে করেছে, অনেক জায়গায় করেনি। স্বাভাবিকভাবেই তার কাজটা একটা পেন্ডিং থেকে গেছে। সেই জায়গায় একটা অথরাইজেশন শুধু চাওয়া হয়েছে। এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে না, গোটা ভারতবর্ষে ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে এটা। এইভাবে তাকে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, এবার তিনি সেটা করবেন। ফিরলাম বিরতির পর। আর এবার নজর রাখবো এখনই ন্যায় সংহিতা চালু না করার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে এবং চিঠিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে। মুখ্যমন্ত্রী চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে এবং সেখানে তিনি ন্যায় সংহিতা চালু না করার জন্য আবেদন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন এখনই যাতে ন্যায় সংহিতা চালু না করা হয়। আর এই বিষয়ে অবশ্যই আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, এখনই
চালু যাতে না করা হয় ন্যায় সংহিতা, সেটাই আবেদন করেছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে। এই চিঠিতে কি কি রয়েছে? হ্যাঁ দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে ন্যায় সংহিতা সংক্রান্ত যে আইন, সেই আইন এখনই কার্যকর না করার অনুরোধ জানিয়েছেন। তার কারণ এই আইনের বেশ কিছু ধারা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে যেমনটা লিখেছেন, পাশাপাশি নৈতিকভাবে এখনই এই আইন কার্যকর করা যায় না, তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন। গোড়া থেকে তৃণমূল কংগ্রেস এই আইন নিয়ে আপত্তি জানিয়েছিল, বিশেষত যখনই আইন লোকসভায় পাশ হয় ও কার্যকর করার পথে যায়, সেই সময় থেকে একাধিক সাংসদ লোকসভায় সাসপেন্ডেড ছিলেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফে বারে বারেই এই আইন নিয়ে আপত্তি জানানো হয়েছিল এবং সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং চিঠি লিখে 1 জুলাইয়ের পরিবর্তে যাতে এই আইন কার্যকর করতে আরও কিছুটা সময় দেওয়া হয়, সেই বিষয় নিয়েই জানিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে এবং এই চিঠি আজই দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ। আর এবার নজর রাখবো সরকারি জমি জবরদখল রুখতে কড়া মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়েন কলকাতার পুলিশ কমিশনার। আর এর পরদিনই বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা, এসপি সিপিদের কড়া বার্তা দিয়েছেন তিনি। নির্দেশ দিয়েছেন জমি দখলের অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি জমি দখলের অভিযোগ, এসব রুখতে কড়া মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক, সচিব এবং রাজ্যের পুলিশ কর্তাদের নিয়ে এই বৈঠকে সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতায় কেন সরকারি জমি দখল হচ্ছে? বিনীত, তুমি কিন্তু দেখছো না? বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপরেই শুরু তৎপরতা। রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের নিয়ে শুক্রবার বৈঠক করেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। ভবানী ভবনের বৈঠকে তিনি নির্দেশ দেন, সরকারি জমি জবরদখলের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে, কোনোভাবেই দেরি করা চলবে না। অনেক জায়গাতেই অভিযোগ উঠছে, কিন্তু পুলিশ বসে থাকছে কেন? সরকারি জমি জবরদখল রুখতে স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশকে কাজ করতে হবে। রাজ্যের নানা প্রান্তেই বারবার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে পূর্ত দফতরের জমি দখল করে তৈরি বেআইনি দোকান ভেঙে পড়ে, একজন মারাও যান। এর আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বালিচক রাজ্য সড়কের ধারে সরকারি জমি দখলের অভিযোগ ওঠে। এবার সরকারি জমি জবরদখল রুখতে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। জমি আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্থান। 2011-এ মুখ্যমন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, জোর করে কারো জমি নেওয়া যাবে না। এখন তিনি সরকারি জমি দখল রুখতে কড়া। গত 11ই জুন প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকেই সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন, সরকারি জমিতে কোন রকম দখলদারি চলবে না, প্রশাসনিক আধিকারিকদের ঠিক করে কাজ করতে হবে। সরকারি জমি দখল করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। 11ই জুনের বৈঠকের নির্দেশ মেনে কতটা কাজ হয়েছে তা খতিয়ে দেখতে 20 তারিখ ফের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের এই রিভিউ মিটিংয়ে সরকারি জমি জবরদখল রুখতে পুলিশকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এবার জমি জবরদখল নিয়ে কার্যত জিরো টলারেন্স নিল রাজ্য পুলিশ। অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গেই অ্যাকশন নিতে হবে। শুক্রবারের রাজ্য পুলিশের শীর্ষ পর্যায়ের বৈঠকে এমনটাই নির্দেশ দেওয়া হলো জেলা জুড়ে পুলিশের এসপি ও সিপিদের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।